সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে, সাথে আছি আমি নুজহাত রহনুমা। দেশের বিভিন্ন জেলায় হামে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত 24 ঘন্টায় বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে অনেক রোগী। রাজশাহীতে গত 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে 27 জন। চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে 9 জন। এখন চিকিৎসাধীন রয়েছে 154 জন। হামে আক্রান্ত হয়ে পাবনায় নতুন করে 16 শিশু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। জেলার 250 শয্যার জেনারেল হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন 72 জন। এক মাসে এই হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে 218 জন হামা আক্রান্ত রোগীকে। গত 24 ঘন্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে 27 শিশু ভর্তি হয়েছে। একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে 22 জন। বরগুনায় গত 24 ঘন্টায় নতুন করে হাম সন্দেহে আরও 5 জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। দর্শক, হামের সর্বশেষ পরিস্থিতি নিয়ে জানাতে এবারে বরগুনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহ আলী। শাহ আলী, বরগুনায় হামে আক্রান্ত রোগীদের সংখ্যা কেমন, টিকাদান কার্যক্রম কেমন চলছে এবং চিকিৎসকরা কি বলছেন আসলে এই বিষয়ে? নুজরাত, এই মুহূর্তে আমি রয়েছি বরগুনা 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে, যেখানে হটস্পট হিসেবে ঘোষণা করা হয়েছে এই হাসপাতাল এবং এই এলাকাকে। এবং সেখানে আমরা দেখেছি যে আজকে গত 24 ঘন্টায় কিন্তু ভর্তি হয়েছেন সেখানে 5 জন এবং চিকিৎসাধীন রয়েছেন 23 জন। এবং এই মুহূর্তে 6 দিনের মতো টিকা প্রদান চলছে এবং বরগুনা জেনারেল হাসপাতালের যে কেন্দ্রটি রয়েছে সেখানে প্রায় 900-র মতো এখানে টিকা দেওয়া হয়েছে এবং সকাল থেকে প্রায় 45 জনকে টিকা দেওয়া হয়েছে। এবং আমরা যদি বলি, বরগুনা জেলায় প্রায় 12,000 শিশুকে টিকার আওতায় আনা হয়েছে, টিকা দেওয়া সম্পূর্ণ হয়েছে এবং প্রায় 3 সপ্তাহ এই টিকা দিবেন বলে জানিয়েছেন। গত 5 এপ্রিল থেকে এই টিকা প্রদান শুরু হয়েছে এবং আপনারা জানেন যে এর আগে ডেঙ্গু কিন্তু হটস্পট ছিল বরগুনা, এবং পরপরই কিন্তু এখন এই হামের হটস্পট রয়েছে বরগুনা পৌর এবং উপজেলা, বরগুনা সদর উপজেলায় এই হটস্পটের মধ্যে আওতার মধ্যে রয়েছে। ইতিমধ্যে বিভাগীয় এবং জেলা প্রশাসক সবাই কিন্তু এই হাসপাতাল পরিদর্শন করছেন এবং হাম মোকাবেলায় তারা প্রতিনিয়ত বিভিন্ন সভা সেমিনার করছেন এবং ডাক্তারদের সাথে। এখানে আসলে পর্যাপ্ত পরিমাণ ডাক্তার না থাকার কারণে হিমশিম খাচ্ছেন চিকিৎসা দিতে। শুধুমাত্র একজন শিশু বিশেষজ্ঞ রয়েছেন এই হাসপাতালে, যারা প্রতিদিনই 200 থেকে 250 তিনি কিন্তু চিকিৎসা দিয়ে থাকেন শিশুদের। তো এখানে যদি বলি যে বরগুনা জেনারেল হাসপাতালে চিকিৎসায় কিন্তু পিছিয়ে রয়েছেন। শুধুমাত্র একজন ডাক্তার দিয়ে, শিশু বিশেষজ্ঞ দিয়ে এই হাসপাতাল 268 বিশিষ্ট হাসপাতাল চলছে। প্রতিনিয়তই কিন্তু রোগীরা এসে দীর্ঘ লাইন ধরে অপেক্ষা করে তার শিশুকে চিকিৎসা দিচ্ছেন এবং প্রতিদিনই এই সমস্যার কিন্তু সম্মুখীন হচ্ছেন এখানে সাধারণ মানুষরা। তো প্রতিদিন যেভাবে হাম রোগী বাড়ছেন, এতে আসলে দুশ্চিন্তার মধ্যে রয়েছেন এখানকার অভিভাবক এবং শিশুরা, যে আসলে কখন তারা আক্রান্ত হয়। তো এই জেলায় এখন পর্যন্ত 4 জনের মৃত্যু হয়েছে। গত 2 দিন আগে আমতলী উপজেলায় 5 বছরের এক শিশুর মৃত্যু হয় বরিশালে। তো চিকিৎসা দিতে হলে আ এখান কিন্তু আসার পরে যদি গুরুতর অবস্থা দেখে দ্রুত বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এবং এখানে যে ব্যবস্থাটা, যে অ্যাম্বুলেন্স রয়েছে 2 টি মাত্র, সেই অ্যাম্বুলেন্স কিন্তু আসলে নাজুক অবস্থায় রয়েছে। তো চিকিৎসা সেবা এবং এখানকার বিষয়টা কিন্তু নিয়ে আসলে কারোই মাথা ব্যথা নেই। সবাই বলছে যে চিকিৎসা সেবা আরো বাড়বে। তো যারা রয়েছেন এখানকার নাগরিকরা, তারা কিন্তু চিকিৎসা থেকে তারা পিছিয়ে রয়েছেন। হাম নিয়ে আসলে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। নুজাত। জি দর্শক, আমরা শুনছিলাম বরগুনা থেকে যুক্ত ছিলেন সহকর্মী শাহ আলী। নানা সমস্যায় জর্জরিত ঠাকুরগাঁওয়ের 250 শয্যা জেনারেল হাসপাতাল। নেই আইসিইউ, কিডনি ডায়ালাইসিস ব্যবস্থা সহ তেমন কোনো সুযোগ সুবিধা। প্রতিনিয়ত শয্যার তুলনায় 3 গুণ বেশি রোগীর চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও নার্সরা। সমস্যা সমাধানে নতুন একটি মেডিকেল কলেজ স্থাপনের আশ্বাস দিয়েছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। করার সাথেই মনে করেন রাস্তায় রুগী নিয়ে যেতে যেতে আমাদের রুগী মারা যায়। তো আমাদের রুগী যদি এইভাবেই মারা যায়, তাহলে আমাদের চিকিৎসার দরকারটা কি, হাসপাতালের দরকারটা কি? এভাবেই প্রিয়জনের মৃত্যুর আক্ষেপ করছেন রোগীর স্বজনরা। এমন চিত্র নতুন নয় ঠাকুরগাঁয়ের 250 শয্যা হাসপাতালে। ওয়ার্ডে জায়গা না পেয়ে বারান্দা ও মেঝেতে চিকিৎসা নিতে হচ্ছে অনেক জটিল রোগীদের। জেলায় ঠাকুরগাঁও সদরে গেছি,
যাওয়ার পরে ওখানে আমার আম্মার পেটে পানি জমে গেছে। তো এইটার জন্য ওখানে আমি ভর্তি করছি। তখন আমাকে কী করলো ওখানকার ডাক্তার, আমাকে রংপুরে রেফার করে দিল। আইসিইউ সুবিধা না থাকায় সংকটাপন্ন রোগীদের পাঠানো হচ্ছে দিনাজপুর ও রংপুরে, আর ডায়ালিসিসের রোগীদের ছুটতে হয় দূরের হাসপাতালে। এই অবস্থায় প্রতিনিয়ত চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে রোগী ও তাদের স্বজনদের। আমাদের এই সদর হাসপাতালে পর্যাপ্ত পরিমাণে ইনস্ট্রুমেন্ট নাই, যে কারণে আমাদের রোগী তাদের পর্যাপ্ত সেবাটা এখানে পাচ্ছে না। আমরা চিকিৎসা পাই না, অনেক সময় রংপুরে রেফার করে দেয়। সেক্ষেত্রে আমাদের রুগী যায় যেতে অনেক সময় মারাও যায়। সংকট নিরসনে 2013 সাল থেকে নানা আন্দোলন ও দাবি জানিয়ে আসলেও এখনো পর্যন্ত কোনো সুরাহা হয়নি। সম্প্রতি স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিনিধি দল মানসম্মত একটি মেডিকেল কলেজ স্থাপনের জন্য সম্ভাব্য স্থান পরিদর্শন করেছেন। দ্রুত সময়ের মধ্যে কাজ শুরু হবে বলে আশ্বাস দিয়েছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। সাময়িক একটা টেম্পোরারি ক্যাম্পাস আরম্ভ করে 2027 সালের মধ্যে যেন শিক্ষার্থী ভর্তি করার কার্যক্রম শুরু করা যায়, সেটার জন্য আমরা চেষ্টা চালাবো। আমরা ফিরে গিয়েই একটা ডিপিপি বলে ডেভেলপমেন্ট প্রপোজাল, উন্নয়ন প্রকল্প প্রস্তাব আমরা একটা তৈরি করব, এমনভাবে তৈরি করব যাতে এইখানে ঠাকুরগাঁয়ে একটা সুন্দর মেডিকেল কলেজ ক্যাম্পাস তৈরি করা যায়। শুধু আশ্বাস নয়, দ্রুত নতুন মেডিকেল কলেজের কাজ দৃশ্যমান হোক, এমনটাই দাবি ঠাকুরগাঁওবাসীর। কামরুন নাহার, দীপ্ত, বার্তাকক্ষ। পটুয়াখালীর কলাপাড়ায় 200 টাকা লিটার দরে পেট্রোল বিক্রি করায় এক ব্যবসায়ীকে 30,000 টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার লালুয়া ইউনিয়নের বানাতি বাজারে অভিযান চালিয়ে এই জরিমানা আদায় করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী ভূমি কমিশনার ইয়াসিন সাদেক। গণমাধ্যমকে তিনি জানান, বিস্ফোরক পরিদপ্তরের লাইসেন্স না থাকা সত্ত্বেও আলফা স্টোরের মালিক সোহেল সওদাগর বেশ কিছুদিন ধরে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পেট্রোল বিক্রি করে আসছিলেন। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তাকে জরিমানা করা হয়েছে। অবৈধ মজুতদার ও অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। এদিকে নওগাঁয় জ্বালানি তেল পেতে পাম্প ধরতে হচ্ছে দীর্ঘ লাইন, তবে ফুয়েল ব্যবস্থাপনা অ্যাপের মাধ্যমে মিলছে 500 টাকার তেল। এতে কিছুটা কমেছে ভোগান্তি। তেলের পরিস্থিতি নিয়ে আরও জানাতে নওগাঁ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুর রৌফ। রৌফ, ফুয়েল ব্যবস্থাপনা অ্যাপের মাধ্যমে গ্রাহকরা কিভাবে তেল ক্রয় করছেন? আপনি যেমনটি বলছিলেন, সারা দেশে কিন্তু এখন জ্বালানি তেলের হাহাকারটা এখনো পর্যন্ত কাটেনি কিংবা শিথিলও হয়নি। কিন্তু নওগাঁতে এই জ্বালানি তেল সরবরাহের ক্ষেত্রে জেলা প্রশাসনের পক্ষ থেকে ফুয়েল ব্যবস্থাপনা অ্যাপ চালু করা হয়েছে, যে অ্যাপের মাধ্যমে বর্তমানে তেল সরবরাহ করার কারণে পুরো জেলা জুড়ে যে 29টি ফিলিং স্টেশন রয়েছে, প্রতিটি ফিলিং স্টেশনে একটি শৃঙ্খলার মধ্য থেকে এই জ্বালানি তেল সরবরাহ করা হচ্ছে। ফুয়েল অ্যাপ ব্যবস্থাপনা চালু করার আগে দেখা গেছে যে একই বাইক ঘুরে ঘুরে একাধিকবার তেল নিত এবং কেউ পেশি বলের জোরে তেল দিত, এরকম বিভিন্ন অনিয়ম বিভিন্ন ফিলিং স্টেশন দেখা গেছে। কিন্তু ফুয়েল ব্যবস্থাপনা অ্যাপ চালু করার পর থেকে কিন্তু এখন প্রতিটি ফিলিং স্টেশনে এসে ফুয়েল ব্যবস্থাপনা অ্যাপে নিজে রেজিস্ট্রেশন করে গাড়ির যে নির্দিষ্ট মাইলেজ সেটা দিয়ে গাড়ির নাম্বার দিয়ে একটু নিয়মের কাঠামোর মধ্যে কিন্তু প্রতিটা ভোক্তাকেই আপনার তেল নিতে হচ্ছে, যার কারণে প্রতিটা ফিলিং স্টেশনে এখনও দীর্ঘ লাইন দেখা গেলেও একটু সময় লাগলেও কিন্তু শৃঙ্খলা একটু নিয়মের মধ্যে তেল সরবরাহ করা হচ্ছে। এতে করে গ্রাহকদের মাঝে অনেকটা স্বস্তি ফিরেছে। কেউ একাধিকবার কিংবা বেশি জোরের কারণে এসে লাইন ছেড়ে আগে এসে তেল নেওয়ার ক্ষেত্রে কিন্তু সেই অনিয়মগুলো দেখা যাচ্ছে না। এবং প্রতিটি ফিলিং স্টেশনে কিন্তু প্রশাসনের কিন্তু তৎপরতা প্রতিদিনে চালানো হচ্ছে। বিশেষ করে ফিলিং স্টেশনগুলোতে যেসব মোটরসাইকেল থাকছে তাদের বৈধ কাগজপত্র আছে কিনা যাচাই বাছাই করে তেল দেওয়া হচ্ছে। তো ফুয়েল ব্যবস্থাপনা অ্যাপের মাধ্যমে কিভাবে তেল দেওয়া হচ্ছে এবং এই তেল অ্যাপের মাধ্যমে তেল প্রদান করতে কতটা সুবিধা হচ্ছে সে বিষয়ে জানবো একজন পেট্রোল পাম্পের কাছে, তার কাছে জানবো ফুয়েল ব্যবস্থাপনা অ্যাপে তেল সরবরাহ করতে আপনাদের কোনো অসুবিধা হচ্ছে কিনা এবং কি সুবিধা পাচ্ছে? এই ফুয়েল ব্যবস্থাপনায় সুবিধা আমরা পাচ্ছি, একটা গ্রাহক বারবার নিতে পারছে না। আর অ্যাপসের মাধ্যমে যখন আমরা দিচ্ছি 500 টাকার তেল দিচ্ছি, তখন একটা গ্রাহক 2-3 দিন পরে আসছে। ওই গ্রাহক যদি কোনো চালাকি করে পরে যদি আবার লাইনে দাঁড়ায়, আমরা অ্যাপস যখন ধরিচ্ছি তখন দেখা যাচ্ছে না উনি একটু আগেই তেল নিয়ে গেছে। এই সুবিধাটা আমরা পাচ্ছি, তাতে সুশৃঙ্খলভাবে বিতরণ করা যাচ্ছে।
এই জ্বালানি সংকটটা কতদিনের মধ্যে আপনার শিথিল হতে পারে বলে আপনি মনে করছেন? আমরা আশা করছি হয়তো 1-8 সপ্তাহের মধ্যে আল্লাহর রহমত করলে সমাধান হয়ে যাবে। তখনকার জ্বালানির সংকট আপনারা যেভাবে চাহিদা পাচ্ছিলেন, চাহিদা অনুযায়ী সেভাবে কি পাবেন এবং পেলে কি গ্রাহকদের চাহিদা অনুপাতে আপনার তেল সরবরাহ করতে পারবেন? হ্যাঁ, 1 সপ্তাহ পর থেকে হয়তো আর একটু চাহিদা আমরা বেশি দেবো, কোম্পানি আমাকে বেশি দিবে, তখন আর আশা করা যায় কোনো সমস্যা হবে না। এরকম কিন্তু নওগাঁর যে 29টি ফিলিং স্টেশন আছে, প্রতিটা ফিলিং স্টেশনে আপনার চাহিদা মাফিক যেহেতু এখন তেল আগের মতো পাচ্ছে না, যার কারণে তারা রেশনিং পদ্ধতিতে 29টা ফিলিং স্টেশনের মধ্যে কখনো হয়তো বা 25টা ফিলিং স্টেশন আপনার তেল সরবরাহ করা হচ্ছে, কখনো 20টা ফিলিং স্টেশন তেল সরবরাহ করা হচ্ছে। তবে যখনই ফিলিং স্টেশনের যে মালিকরা আছে তারা যখনই পূর্বের মতো চাহিদা অনুসারে তেল পাবে, তখন তারা কিন্তু আবার ভোক্তা যারা আছে তাদের চাহিদা মাফিক তেল দিতে পারবে। এবং যতদিন এই তেলের জ্বালানির সংকট থাকবে ততদিন নওগাঁর পুরো ফিলিং স্টেশনে এই ফুয়েল ব্যবস্থাপনা অ্যাপ কার্যকর থাকবে এবং প্রতিটা ফিলিং স্টেশনে, এবং কেউ যেন অবৈধভাবে অবৈধ পন্থায় বেশি লাভের আশায় তেল মজুত করতে না পারে, সেই জন্য প্রতিনিয়ত প্রতিটি ফিলিং স্টেশনে উপজেলা পর্যায়ে জেলা প্রশাসন এবং ভোক্তা অধিদপ্তরের পক্ষ থেকে আপনার অভিযান পরিচালনা করা হচ্ছে এবং প্রতিটা ফিলিং স্টেশনে স্বেচ্ছাসেবক নিয়োগ করা হয়েছে। যেসব স্বেচ্ছাসেবক নিয়োগ করা হয়েছে তারা কিন্তু সেই সব গাড়ির ট্যাঙ্কি খুলে দেখছে যে তার গাড়িতে পর্যাপ্ত পরিমাণ তেল আছে কিনা, এবং ফুয়েল ব্যবস্থাপনা অ্যাপের মাধ্যমে নির্দিষ্ট মাইলেজ পার হওয়ার পরেই আপনার কিন্তু একজন ভোক্তা গাড়ির তেল পাচ্ছে। এবং পরিমাণে যেহেতু বেশি দেওয়া হচ্ছে, সেহেতু এখন বর্তমানে নওগাঁতে জ্বালানির তেল যে পেতে দীর্ঘ লাইন থাকলেও আগের যে ভোগান্তি সে ভোগান্তিটা নেই, এমনটি ভোক্তারা জানিয়েছে। তো নওগাঁ থেকে জ্বালানির তেল নিয়েই ছিল আমার কাছে থাকা সর্বশেষ তথ্য। দর্শক, নওগাঁ থেকে জানাচ্ছিলেন সহকর্মী আব্দুর রৌফ, আপনাকে ধন্যবাদ। পরবর্তী প্রসঙ্গ, রাজধানীর অনেক ফুটপাতই হকারের দখলে, ফলে মূল সড়ক দিয়ে চলতে হয় পথচারীদের। এতে যান চলাচল বিঘ্নিত হয়, ঘটে দুর্ঘটনা। যানজট ও বিশৃঙ্খলা দূর করতে প্রশাসন মাঝে মাঝে উদ্যোগ নিলেও আবার তা দখল হয়ে যায়। একটি ফুটপাত যার মালিক সাধারণ পথচারীরা, কিন্তু রাজধানীর অধিকাংশই ফুটপাত দখল করে বসে আছে ভ্রাম্যমাণ দোকান ও হকাররা। বাধ্য হয়ে সাধারণ পথচারীরা যান চলাচলের রাস্তা দিয়েই হাঁটছে। মিরপুর 10 নম্বর এলাকায় সকাল 10টা থেকেই বসে হকারদের দোকান। বিকালে পথচারীদের চলাচলের সুযোগ প্রায় বন্ধ হয়ে যায়। 10 ফুট ফুটপাতের 6 ফুট দখল করার পরও হকারদের দাবি পথচারীদের চলাচলে কোনো অসুবিধা হয় না। এনে আল্লাহর রহমতে কোনো পথযাত্রী অন্তরে অবজেকশন দেয় না। আমরা এই যে 19 বছর ধরে এই জায়গায় দোকানদারি করতেছি, কোনো অবজেকশন নাই। আপনারা এই যে দেখেন না রোড কত ফাঁকা, কোনো সমস্যা হয় না আল্লাহর রহমতে এই জায়গায়। পথচারীরা জানার উপায় না থাকায় কষ্ট করেই চলতে হয় তাদের। বুঝতে পারছেন, এই যে দোকানপাট যেগুলো আছে সেগুলোর কারণে আজকে রাস্তা অনেক প্রায় দখল হয়ে যাচ্ছে ফুটপাতগুলো। তো সেই কারণে আজকে মানুষজন যারা হাঁটবে তারা আসলে সুস্থভাবে হাঁটতে পারছে না। এখন আমার তো ফুটপাত দিয়ে যাওয়ার মতো অবস্থা, ফুটপাত তো পুরোপুরি ব্লক করে রাখছে। কারণ ফুটপাত দিয়ে যাচ্ছে কারা, যাদের কোনো কিছু কেনাকাটার প্রয়োজন আছে বা যাদের তাড়াহুড়া নাই তারা যাচ্ছে। আর আমি তো ফুটপাত দিয়ে আমার তো যাওয়া সম্ভব না, এই জন্য আমার কি উপায়, কি রাস্তা দিয়ে তাড়াহুড়ো করে যাইতে হবে। ফুটপাত দখল, আমি ফুটপাতে উঠছিলাম, ওখান দিয়ে রোদ দেখে ওখানে চেষ্টা করছিলাম, কিন্তু দোকানপাটের কারণে রাস্তার এমনভাবে ব্লক, ওখানে আমি হাঁটতে পারি নাই। না পারার কারণে আমার কষ্ট করে রোদে হাঁটতে হচ্ছে। পরিকল্পনাবিদের মতে রাজধানীর 70% ফুটপাতই হকারদের দখলে। মাঝে মাঝে প্রশাসন দখলমুক্ত করলেও আবার তা দখল হয়ে যায়। হকাররা যারা ফুটপাতে বসেন তারাই তো আসলে মূল গল্পের একমাত্র চরিত্র না। এই গল্পে এলাকার আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য আছেন যারা মাসোহারা নেন, আছে এলাকার অনেক রাজনৈতিক চক্র যারা এখান থেকে রেগুলার 200-300 টাকা করে একটা ছোট ছোট স্পেস থেকে তারা টাকা নিচ্ছেন, এবং মাস শেষে দেখা যাবে যে কোটি কোটি টাকার বাণিজ্য হচ্ছে ফুটপাতের। এই যে যারা অবৈধভাবে যারা এখান থেকে একটা টাকা পয়সা ইনকাম করছেন, হকাররা এই গল্পের ছোট একটা চরিত্র, কিন্তু কেন্দ্রীয় চরিত্র না। কেন্দ্রীয় চরিত্র হচ্ছে এই যে চক্রটা, এই চক্রটাই কি করে, যখন কয়েকদিন পর পর ফুটপাত উচ্ছেদ করা হয় তখন তারাই কিন্তু তাদেরকে আবার বসার ক্ষেত্রে তাদেরকে উৎসাহ দেয় এবং তাদেরকে অনেক সময় বাধ্য করে যে হ্যাঁ তুমি বসো, আমি সকল প্রোটেকশন দিব। ঢাকা পরিবহন কর্তৃপক্ষ বলছে আবাসিক এলাকায় 6 ফুট, শিল্পাঞ্চলে 8 ফুট ও অতি গুরুত্বপূর্ণ অঞ্চলে 13 ফুট ফুটপাত রয়েছে, যার বেশিরভাগই হকারদের দখলে। আলোয়ান খান, দীপ্ত সংবাদ, ঢাকা। বৈশাখী মেলার অন্যতম আকর্ষণ রঙিন কাগজের ফুল। নববর্ষের আগে এসব ফুল তৈরিতে ব্যস্ত সময় পার করছেন নওগাঁর আত্রাই উপজেলার জাম গ্রামের কারিগররা। যুগ যুগ ধরে এই পেশার সাথে জড়িত এই গ্রামের বাসিন্দারা।
নওগাঁর আত্রাই উপজেলার জামগ্রামে প্রবেশ করতেই চোখে পড়বে কেউ রোদে রং করা রঙিন কাগজগুলো শুকাচ্ছে, আবার গাছের ছায়ায় গোল হয়ে বসে নারী পুরুষরা ফুল তৈরি করছে। টাইম, সূর্যমুখী, মানিকচান, গোলাপ, শাপলা, কলস, শিকল, ঘূর্ণি ও চরকি সহ প্রায় ৩০ ধরনের রঙিন ফুল কাগজ দিয়ে তৈরি করা হয়। গ্রামের প্রায় ৩৫০ পরিবার এই ফুল তৈরি করে জীবনযাপন করে আসছে। বিশেষ করে নারীরা সংসারের কাজের ফাঁকে কাগজের ফুল তৈরি করে, আর পুরুষরা বিভিন্ন মেলাসহ সারা বছরই দেশের বিভিন্ন স্থানে ফেরি করে এসব ফুল বিক্রি করে। তবে বৈশাখের মেলাতে ফুলগুলোর চাহিদা বাড়ে, বেশি বিক্রি হয়। কারিগররা জানান, বর্তমানে ফুল তৈরির উপকরণের দাম বৃদ্ধি পাওয়ায় লাভ অনেকটাই কমে গেছে। পড়াশোনার ফাঁকে ফাঁকে একটু বাবা আমাকে সাহায্য করি। বাবা এগুলো ফুল অনেক বিভিন্ন জায়গায় নিয়ে যে বিক্রি করে। পয়লা বৈশাখের দিন তো আর নাই, আর সামনে কয়েকটা দিন খুবই কামের চাপ, আমরা রান্নাবাড়ি করে কাম কাজ করে এগুলো বানাই। ফুলের ব্যবসা করে সংসার চালাই, বা এই ফুলের দাম বাড়ানোর কারণেই অনেকেই অন্য জায়গায় চলে গেছে। আগে যেরকম পরিমাণে বিক্রি হতো বা লাভ হতো, এখন সেই পরিমাণে না। কি জন্য? যে ফুলের উপকরণের দামগুলো বেড়ে গেছে। বেড়ে যাওয়ার কারণে আমরা বেশি দামে বেচতে পারতেছি না। আগের যে রেট ৫ টাকার ফুল ৫, 10-এর ফুল 10, ওটাই আছে, কিন্তু আমাদের ফুলের উপকরণের দাম বেড়ে গেছে, এতে লাভের পরিমাণটা কম। শত বছরের এই গ্রামীণ শিল্প টিকিয়ে রাখতে সরকারের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা নিশ্চিত করা জরুরি বলে মনে করেন স্থানীয়রা। আফরিদ হাসান, দীপ্ত, বার্তা কক্ষ। চট্টগ্রামের ১৬ শহর ২ নম্বর গেটে একটি বিপণী বিতানে আগুন লাগার ঘটনা ঘটেছে। শনিবার সকাল 10:30টার দিকে ২ নম্বর গেট মোড় সংলগ্ন চিটাগাং শপিং কমপ্লেক্সের নিচতলার দোকানে আগুন লাগে। আগ্রাবাদ ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ জানায়, আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের 5টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস। এখনও নিচতলা থেকে ধোঁয়া বের হওয়ার কারণে ফায়ার সার্ভিসের কর্মীরা সেটি পুরোপুরি নির্বাপনের জন্য কাজ করছে। গ্রীষ্মকালীন পেঁয়াজের বীজ উৎপাদনে নতুন সম্ভাবনা দেখছেন রাজশাহীর কৃষকরা। সরকারি প্রণোদনায় উচ্চ ফলনশীল জাতের পেঁয়াজ নাসিক N53 চাষ করে সফলতার স্বপ্ন বুনছেন তারা। এতে কমতে পারে বিদেশ নির্ভরতা, ফলে সাশ্রয় হবে বৈদেশিক মুদ্রা। গ্রীষ্মকালে দেশের বাজারে পেঁয়াজের বীজের সংকট দেখা দেয়, তাই ভারত সহ বিভিন্ন দেশ থেকে তা সংগ্রহ করা হয়। এই অবস্থার পরিবর্তনে এগিয়ে এসেছে রাজশাহীর চাষিরা। সরকারি প্রণোদনায় উচ্চ ফলনশীল নাসিক N53 জাতের পেঁয়াজ চাষের মাধ্যমে আশার আলো দেখছেন তারা। নাসিক N53 জাতের পেঁয়াজ সংগ্রহ করতে সময় লাগে 60 থেকে 80 দিন। এরপর প্রায় 4 মাস সংরক্ষণ করে অক্টোবর-নভেম্বরে বীজ উৎপাদনের জন্য তা পুনরায় রোপণ করা হয়। এবছর রাজশাহীতে 300 বিঘা জমিতে 300 জন কৃষকের মধ্যে গ্রীষ্মকালীন পেঁয়াজের বীজ উৎপাদন কার্যক্রম চলছে। প্রতি কৃষককে দেওয়া হয়েছে উন্নত জাতের বীজ, সঙ্গে সার, কীটনাশক ও ছত্রাকনাশক। প্রাথমিকভাবে প্রতি বিঘা জমি থেকে 100 কেজি বীজ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তা আমার কাছে মনে হচ্ছে এটাতে ভালো ফলন হবে। যদি এটা আল্লাহ কোনো ইয়ে না দেয়, তাহলে ইন্ডিয়ান নাসিক N53 বীজের জন্য আমাদেরকে আর অপেক্ষা করে থাকা লাগবে না। এখন আমাদেরকে সরকার এসে দিয়েছে 1 কেজি করে বীজ দিয়েছে, সার দিয়েছে। আমরা নিজেই যত্ন করেছি, করেছি, থোপা করেছি, সব কিছু করেছি। এটা জানে আর আমরা ইন্ডিয়ার কাছে যাইতে না হয়। তবে আমরা নিজেরাই চেষ্টা করছি যে বীজটা যেন হয়, সবারই উপকার হবে, এবং সরকার আমাদেরকে প্রচুর হেল্প করছে। মাঠ পর্যায়ে চাষিদের সব ধরনের সহযোগিতা দেওয়া হচ্ছে বলে জানালেন কৃষি কর্মকর্তা। আমরা বিভিন্ন সময় চেষ্টা করে যাচ্ছি কৃষি বিভাগ কৃষকদেরকে গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষাবাদের জন্য। সরকার এই ক্ষেত্রে 1 বিঘা জমিতে বীজ এবং সার দিয়ে সহায়তা করছে। এই কার্যক্রম সফলভাবে বাস্তবায়ন করতে পারলে বছর জুড়ে পেঁয়াজ বীজের সংকট থাকবে না বলে মনে করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এই প্রোগ্রাম যদি আমরা সফলতার সাথে যদি আমরা বাস্তবায়ন করতে পারি, আর সার্বিক এনভায়রনমেন্ট আবহাওয়া অনুকূল পরিবেশে থাকে, তে আমরা গ্রীষ্মকালীন পেঁয়াজের যে বীজ নেওয়া যে একটা বিড়ম্বনা, সেটা থেকে আমরা পরিত্রাণ পাবো বলে আমরা আশা করি। নাসিক N53 জাতের পেঁয়াজ বীজ উৎপাদনের ফলে আমদানি নির্ভরতা অনেকটাই কমে আসবে বলছেন সংশ্লিষ্টরা। সঞ্জিদা স্নিগ্ধা, দীপ্ত, বার্তা কক্ষ। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরের সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।